আমি শুরু করব আজকে বিমল বাবু আপনাকে দিই। আমি অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম আজকে শুরুর আগে। যদি এভাবেই চলতে থাকে তাহলে এমন একদিন দেখতে হবে না তো কি আমাদের রাজ্য ছেড়ে পালাতে হবে। এই রাজ্যটা ভরে গেছে গিজগিজ করছে রোহিঙ্গা আর অবৈধ অনুপ্রবেশকারীদের, বাংলাদেশিদের। অথচ তাদেরকে আইডেন্টিফাই করার মতো কোনো ব্যবস্থা করা হচ্ছে না, তাদেরকে আটকানোর কোনো বন্দোবস্ত করা হচ্ছে না। রাজ্যকে প্রশ্ন করে রাজ্য সোজাসুজি বলছে যে বিএসএফ কি করছে। বিএসএফ বলছে কাঁটাতার দেওয়া আছে, আমাদের কাছে কোনো উপায় নেই, কারণ আমাদের কাছে জায়গা নেই কি ঘন ঘন অঞ্চলে এক ফুট দূরত্বে একদম ঘন সন্নিবিষ্টভাবে আমাদের চেকপোস্ট বানানো যায়। উপায়টা কি? আমরা এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবো? এরপর তো যদি সাইফ আলী খানের বাড়ি পর্যন্ত বাংলাদেশি পৌঁছে যায়, দীপাঞ্জন দা রয়েছেন মুম্বাই থেকে, আমি জিজ্ঞাসা করবো পরবর্তীকালে দীপাঞ্জন দাকে যে অন্যান্য রাজ্যের লোকেদের কাছে তো বাঙালি আতঙ্কের জায়গা হয়ে যাবে। তারা তো পশ্চিমবঙ্গের থেকে আসছে শুনলে ভয় পাবে যে আদৌ কি পশ্চিমবঙ্গ থেকে সত্যিকারের ভারতীয় আসছে নাকি নামধারী অন্য কোনো বাংলাদেশি আসছে। কোন জায়গায় দাঁড়াচ্ছি আমরা বিমলদা? একটা কথা বলি, সেটা হচ্ছে জেহাদের নানা রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে জনসংখ্যাগত চরিত্র পরিবর্তন। ল্যান্ড জেহাদ আছে, লাভ জিহাদ আছে, অনেক চলছে অনেক জায়গায়। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এগুলোর পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে সুকৌশলে এবং পরিকল্পনা মাফিক লোক ঢুকিয়ে এখানকার জনসংখ্যাগত চরিত্র পরিবর্তন। স্বর্ণালী, এই শোতে সময় কম থাকে, যদি আমাকে 1-1.5-2 ঘন্টা টাইম দেওয়া যায় আমি বোঝাতে পারি গত 20-25-30 বছরে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে জনসংখ্যাগত পরিবর্তন কিভাবে ঘটেছে, কিভাবে গ্রাম থেকে একে একে হিন্দুরা শহরে চলে আসছে, গ্রামগুলো কিছু লোকের কন্ট্রোলে চলে যাচ্ছে অত্যন্ত সন্দেহজনক মানুষজন। এই জনসংখ্যাগত পরিবর্তন এবং ভোটার তালিকায় বাইরের লোকের নাম ঢোকানোর প্রতিবাদ অনেক বেশি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে সংসদে পদত্যাগ করে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। যিনি স্পিকারের চেয়ারে বসেছিলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আঠাওয়ালে, বলেছিলেন যে 1 কোটি লোকের নাম ঢুকে আছে এখানে ভোটার তালিকায় এবং সরকার কিচ্ছু করছে না, সিপিএম সরকার তাদের নিয়ে রাজনীতি করছে। এটা অস্বীকার করার উপায় নেই যে সিপিএম এদের নিয়ে রাজনীতি করত। এই অনুপ্রবেশে মদদ দিত স্থানীয় সিপিএম নেতারা, এটা ঠিক। অথচ জ্যোতিবাবু নিজেই গণশক্তি পত্রিকায় লিখেছিলেন যে অনুপ্রবেশ এখানে একটা বড় সমস্যা। একজন সিপিআই নেতা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি বলেছিলেন অনুপ্রবেশ একটা বড় সমস্যা। ফলে অনুপ্রবেশ ঘটছে, যার সাম্প্রতিকতম একটা ডাইমেনশন হচ্ছে রোহিঙ্গা, যারা স্টেটলেস মানুষ, রাষ্ট্র নেই, রাষ্ট্রহীন, তাদের বার্মা থেকে পালিয়ে এসে বাংলাদেশে, এবার বাংলাদেশ থেকে একদম পরিকল্পনা মাফিক তাদের ভারতে ঢোকানো হচ্ছে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে যারা বারবার বিএসএফের দিকে আঙুল তোলেন, আমি তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন আর করি না, কারণ প্রশ্ন করে লাভ নেই। আমি শুধু একটাই বলবো, অন্তত তোমরা একটা কাজ করো, একটা নৌকো ভাড়া করে সুন্দরবন বা এইসব অঞ্চলে একবার নিয়ে যাও, যে সেখানে কতটা কাঁটাতারের বেড়া দেওয়া যায়। ভারত বাংলাদেশ বর্ডারের একটা বড় অংশ সুন্দরবন, এবং সেখানে বিএসএফের পক্ষে সম্ভব নয় এরকম হাতে হাত দিয়ে বর্ডার পাহারা দেওয়া। তাহলে কি করতে হবে? স্থল সীমান্ত যতটা সম্ভব কন্ট্রোলে রাখতে হবে। তার জন্যই বিএসএফ রাজ্য সরকারের কাছে জায়গা চেয়েছিল, রাজ্য সরকার জায়গা দেয়নি। দ্বিতীয় কথা, এই রোহিঙ্গারা ভারতবর্ষে ঢুকছে, বিশেষত পশ্চিম বাংলায় ঢুকে এখানে নানাভাবে কি করে ভোটার আইডেন্টিটি কার্ড তৈরি করছে, কিভাবে তারা সমস্ত জাল নথিপত্র তৈরি করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নাম তো ভাড়িয়ে নিচ্ছে। আমি কদিন আগে বলছিলাম যে যেভাবে কোথাও নতুন নতুন পেশা দেখতে পাচ্ছি আমরা, এরপরে আমরা যদি কেউ দাবি করি এই রোহিঙ্গাদের আইডেন্টিফাই করতে গেলে তাহলে এনআরসি চাই, তাহলে একযোগে বামপন্থী, তৃণমূল সবাই লাফাতে শুরু করবে এনআরসি চাই না, এনআরসি চাই না, কাগজ আমরা দেখাবো না। অথচ কাগজ আমরা দেখাবো না। আমি তো বলছি এনআরসি করলে ওদের ঠাকুরদারা কাগজ দেখাবে, ওরা তো বাচ্চা ছেলে, দেখাবে তো বটেই। কিন্তু আমার প্রশ্ন যে এদের আইডেন্টিফাই করব কি করে? এরা ছড়িয়ে যাচ্ছে গোটা দেশে, এবং ছড়িয়ে গিয়ে গোটা দেশের, শুধু পশ্চিম বাংলা নয়, জনসংখ্যাগত চরিত্র পরিবর্তন করছে, যেটা আগামী দিনে ভারতবর্ষের পক্ষে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। একটা লাইনেই শেষ করি, অন্য রাজ্য বুঝেছে বলেই রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া শুরু করেছে। পশ্চিম বাংলা কি করছে? একটা কথা দিয়ে শেষ করি, উত্তরবঙ্গের একটা
পুরসভা, সেখানে এনআইএ তদন্ত করছে যে সেখানে কিছু লোককে জাল নথিপত্র দেওয়া হয়েছে, জাল সব নথিপত্র দিয়ে এদেশে তারা যাতে নাগরিক হতে পারে। রোহিঙ্গারা এরকম কত নথিপত্র পেয়েছে আমরা কেউ জানি না, কত টাকা বিনিময়ে এই শাসনদলের লোকেরা নেই। আমরা এক্সক্লুসিভলি একটা স্টোরি করেছিলাম কদিন আগে, দেখিয়েছিলাম, যারা শোতে রয়েছে তারা সবাই মনে হয় কম বেশি দেখেছেন। হোসেন গাজীর একটা কথা দেখিয়েছিলাম, হোসেন গাজী এক ভদ্রলোককে দেখিয়েছিলাম, আর ভদ্রলোক আর ছোট লোক বলছিল আলাদা করে, সে দিনের পর দিন রোহিঙ্গা ক্যাম্প চালিয়ে গেছে। সেই রোহিঙ্গাদের সেখান থেকে নিয়ে এসছে, সেখানে তাদের খারিজি মাদ্রাসায় পড়িয়ে রেডি করিয়ে কাগজপত্র দিয়ে তাদেরকে মিশিয়ে দিয়েছে জনগণের সঙ্গে, মূল জনস্রোতে। তারা কোথায় কি আছে কেউ জানে না, প্রতিদিন ধরে হচ্ছে, প্রতিদিন ধরে এটা হচ্ছে এবং অন্যান্য রাজ্যে মিশে যাচ্ছে। দীপাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। দীপাঞ্জন, সাইফ আলী খানের বাড়িতে অ্যাটাক, সেখানে চুরির ঘটনা, বিমলদা বলছিলেন যে জনসংখ্যা বাড়াচ্ছে, অন্যান্য রাজ্য জনসংখ্যা বাড়ছে। আমি তো বলছি অন্যান্য রাজ্যে জনসংখ্যার সঙ্গে ক্রাইম রেটও বাড়ছে। এদেরকে ভাড়াটে গুন্ডা, ভাড়াটে খুনি, ভাড়াটে চোর, ভাড়াটে ডাকাত করে এদেরকে দিয়ে কাজ উদ্ধার করানো হচ্ছে। এদের কাছে কোনো কিছু যায় আসে না, কেউ এদেরকে চেনে না, কেউ এদের আসল পরিচয় জানে না, এদের কোনো রুট নেই। এরপর অন্যান্য রাজ্যের কাছে পশ্চিমবঙ্গের লোকজন পশ্চিমবঙ্গ থেকে যাবে শুনলে তো মানুষ আতঙ্কে পড়ে থাকবে। মহারাষ্ট্র ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, সিট গঠন করা হয়েছে, তারপর আমাদের রাজ্যে কোনো ব্যবস্থা নেই। আমি সিরিয়াসলি জানতে চাই যে এরপর সত্যি সত্যি এমন দিন, আমার তো মনে হয় কি কোথাও আমাদের রাজ্য ছেড়ে কোনোদিন আমাদের না পালাতে হয়, কিন্তু ভিন রাজ্যের ক্ষেত্রে বা কতখানি আতঙ্কের জায়গা তৈরি করেছে পশ্চিমবঙ্গ নামক সদর দরজা দিয়ে ঢোকা এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। দীপাঞ্জন দা, দেখো আজকে যাকে একে ধরে নিয়ে গেছে সে আমি থানেতে থাকি এবং মুম্বাইয়ের একদম পার্শ্ববর্তী এলাকা এবং আমার এই এলাকায় হীরানন্দানী এস্টেট থেকেই ধরে নিয়ে গেছে। এবং আমি আজকে দুপুরবেলায় আমাদের যে লোকাল পুলিশ স্টেশন কাসার বারাবালি, আমি ওখানে গেছিলাম, যেহেতু এখান থেকে ধরে নিয়ে গেছে কি ব্যাপার কি ইম্প্যাক্ট দেখতে গেছিলাম। সাংবাদিক না হলেও একটা কৌতূহল ছিল। আমি অবাক হয়ে দেখেছিলাম ওখানে প্রায় 70-80 জন ছেলে, অল্প বয়স্ক ছেলেকে বসিয়ে রাখা হয়েছে। তো পুলিশ স্টেশনে আমি চেনা শোনা জিজ্ঞাসা করলাম এরা কারা, এবং যেহেতু পুলিশের অফিসার আমাকে চেনেন, অদ্ভুত কথা শুনলাম। এরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলে, অন্তত 70-80 জন। এবং এই হীরানন্দানী এস্টেটটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কনস্ট্রাকশন হাব। এখানে যত কনস্ট্রাকশনে কাজ করে তার 90%, 95% পশ্চিমবঙ্গ থেকে আসে বা বাঙালি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।